রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে যে কোনো সময় আসতে পারে শান্তি চুক্তির ঘোষণা। বেসামরিক কাজে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যেতে সম্মত ওয়াশিংটন। সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে রাজি তেহরান। চুক্তির প্রাথমিক খসড়ায় যা রয়েছে তাকে ইরানের বিজয় হিসেবে আখ্যায়িত করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম। সৌদি আরব সহায়তা না করায় হরমুজ প্রণালীতে এসকর্ট মিশন বন্ধে বাধ্য হল ওয়াশিংটন। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষে তাদের প্রস্তাবে বড় মাত্রায় ছাড় দিয়েছে, ফলে যে কোনো সময় আসতে পারে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের ঘোষণা। হোয়াইট হাউসের পক্ষ থেকে বুধবার বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে শান্তি চুক্তির ঘোষণা আসতে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ইরান ও পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত করতে রাজি হয়েছে। অপরদিকে ইরানকে বেসামরিক কাজে সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যেতে সম্মত ওয়াশিংটন। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠাতে রাজি তেহরান। বিনিময়ে যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে কঠোর অনেক নিষেধাজ্ঞা তুলে নেবে, ইরানের জব্দকৃত সম্পদ ছাড় দেবে এবং লেবানন সহ আঞ্চলিক যুদ্ধ বন্ধ করবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হরমুজ প্রণালী থেকে উভয় পক্ষ অবরোধ তুলে নেবে। প্রকাশিত খবরে বলা হয়েছে এক সপ্তাহ আগে ইরানের দেয়া 14 দফা প্রস্তাব এবং তার জবাবে যুক্তরাষ্ট্রের দেয়া জবাব নিয়ে বর্তমানে পর্দার অন্তরালে পাকিস্তানের মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে উভয় পক্ষ। এই আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষ তাদের নিজ নিজ কিছু বড় শর্ত থেকে সরে এসেছে। এর ফলে উভয় পক্ষ এখন স্থায়ীভাবে যুদ্ধবন্ধে চুক্তির কাছাকাছি। ইতোমধ্যে যুদ্ধবন্ধ ঘোষণার বিষয়ে এক পৃষ্ঠার একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। এতে 14টি ঘোষণা থাকবে। বুধবার হোয়াইট হাউস থেকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে যুদ্ধ বন্ধে চুক্তি হতে পারে। যুক্তরাষ্ট্রের দেয়া জবাব পর্যালোচনা ইরান বৃহস্পতিবার পাকিস্তানের কাছে প্রস্তাব পাঠাতে যাচ্ছে। প্রকাশিত তথ্য অনুযায়ী ইরান মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব ঘাঁটি অপসারণের দাবি থেকে সরে এসেছে। একইভাবে মিশরের সুয়েজ খালের মতো হরমুজ প্রণালীর ওপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি থেকেও সরে এসেছে। এক পৃষ্ঠার যে খসড়া উভয় পক্ষ প্রস্তুত করেছে তাতে বলা হয়েছে ইরান ভবিষ্যতে পারমাণবিক বোমা বানাবে না। এতে রাজি হওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্র তাকে বেসামরিক কাজে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে। তবে প্রাথমিক চুক্তিতে ইরানের পারমাণবিক কর্মসূচি স্থায়ীভাবে বন্ধ করার কথা বলা হয়নি, যা মেনে নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বলা হয়েছে প্রাথমিক চুক্তির 30 দিনের মধ্যে এ বিষয়ে উভয় পক্ষ আলোচনা শুরু করবে। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এক্সিওস জানিয়েছে যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের উপর কমপক্ষে 12 বছরের জন্য একটি স্থগিতাদেশ চাইছে। এখানে এমন একটি ধারা থাকবে যে ইরান এটি লঙ্ঘন করলে স্থগিতাদেশের মেয়াদ বাড়ানো হবে। ইরানকে বেসামরিক ব্যবহারের জন্য সর্বনিম্ন 3.67% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দেওয়া হবে। তবে শর্ত থাকবে দেশটি কখনো পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না বা পারমাণবিক অস্ত্র তৈরির সাথে সম্পর্কিত কোনো কার্যকলাপ চালাবে না এবং জাতিসংঘের আকস্মিক পরিদর্শন সহ বর্ধিত পরিদর্শনের অধীনে থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেছেন ইরানের সঙ্গে তার খুব ভালো আলোচনা হয়েছে এবং একটি চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা খুব বেশি। বুধবার ট্রাম্প রিপাবলিকান সমর্থকদের একটি অনুষ্ঠানে বলেন আমরা যুদ্ধ বন্ধের খুব কাছাকাছি এবং আমরা এটা নিশ্চিত করেছি ইরানের হাতে পারমাণবিক বোমা থাকবে না। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন যুদ্ধ শেষ করার আমেরিকান প্রস্তাবটি এখনও পর্যালোচনাধীন রয়েছে এবং এর ভিত্তিতে যুদ্ধ শেষ করা সম্ভব। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের তৈরি করা এক পৃষ্ঠার খসড়া ঘোষণা নিয়ে এক্সিওস সহ বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ধরনের পর্যালোচনা প্রকাশিত হয়েছে। এতে বলা হয়েছে যুদ্ধ বন্ধে লেবানন সহ গোটা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা বন্ধ করা একটি গুরুত্বপূর্ণ ধারা। কারণ 8 এপ্রিল ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল তা অমান্য করে লেবাননে ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। জবাবে হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালিয়েছে। এক্সিওসের বিশ্লেষণে বলা হয়েছে ইরানকে
থেকে সীমিত আকারে বেসামরিক ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করার যে অনুমতি দেওয়া হয়েছে তা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি বিরাট বড় ছাড় এবং যুক্তরাষ্ট্রের আগের অবস্থান থেকে বড় মাত্রার বিচ্যুতি। কারণ ট্রাম্প প্রশাসন ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধ করার পক্ষে ছিল এবং এ লক্ষ্যে ইরানের বিরুদ্ধে 2025 সালের 12 দিনের যুদ্ধে বাংকার বাস্টার বোমা হামলা চালিয়েছে। ট্রাম্প দীর্ঘদিন ধরে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষরিত পারমাণবিক চুক্তিরও তীব্র সমালোচনা করে আসছেন, যা তেহরানকে 3.67% হারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। এক্সিওস জানিয়েছে ইরান তার কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সরিয়ে নিতে রাজি হয়েছে এবং আলোচকরা এই উপাদান যুক্তরাষ্ট্রের স্থানান্তরের বিষয়টি বিবেচনা করছেন। বুধবার ইসরায়েলের চ্যানেল 12 এর এক প্রতিবেদনে বলা হয়, কোন দেশ এই মজুদ গ্রহণ করবে তা নিয়ে কোনো চুক্তি হয়নি এবং ট্রাম্প প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তাদের সর্বশেষ ফোন আলাপে বলেছেন যে এই বিষয়ে চুক্তি না হলে কোনো চুক্তি হবে না। প্রতিবেদনে আরো বলা হয়, আলোচনাধীন একটি ধারায় ইরানকে ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা পরিচালনা না করার প্রতিশ্রুতি দিতেও বলা হবে। বিশ্লেষকদের মতে ইরান পারমাণবিক বোমা বানাবে না এ বিষয়ে যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করে এবং বিনিময়ে বেসামরিক উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়া সহ আরও কিছু আদায় করে নিতে পারে, তবে সেটা ইরানের জন্য বিজয়। কারণ ইরান অনেক আগে থেকে বলে আসছে তারা পারমাণবিক বোমা বানাবে না এবং এ বিষয়ে তাদের মরহুম সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ফতোয়া রয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরানের এ দাবিকে কখনো বিশ্বাস করেনি। তাদের বিশ্বাস ইরান গোপনে বোমা বানানোর কাজ চালিয়ে যাচ্ছে। এখন ইরান যদি বোমা না বানানোর বিষয়ে চুক্তি করে তাতে তাদের কোনো ক্ষতি নেই। তাছাড়া ইরানকে বেসামরিক কাজে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতির মাধ্যমে ট্রাম্প প্রশাসন মূলত 2015 সালের ওবামা প্রশাসনের সময় করা ইরান 6 জাতি চুক্তি মেনে নিয়েছে, যা তিনি 2018 সালে বাতিল করেছিলেন। অপরদিকে ইরান বোমা বানাবে না মর্মে চুক্তিতে ওয়াশিংটন খুশি অপর একটি কারণে, তা হলো ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অন্য দেশে নিয়ে যাওয়া হবে এবং তা থাকবে মূলত ওয়াশিংটনের নিয়ন্ত্রণে। ফলে ইরান চাইলেও আর সহজে বোমা বানাতে পারবে না। ইরান যাতে বোমা বানাতে না পারে সে লক্ষ্যে তাদের উপর কঠোর নজরদারি কার্যক্রম চালাতে পারবে ওয়াশিংটন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার বলেছেন, ইরান বিষয়ে তার এবং ট্রাম্পের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে। তিনি বলেন, আমাদের লক্ষ্য অভিন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো ইরান থেকে সমস্ত সমৃদ্ধকৃত উপাদান অপসারণ করা এবং ইরানের সমৃদ্ধকরণ সক্ষমতা ভেঙে দেয়া। তিনি বলেন, চুক্তির পরও যদি আমরা জানতে পারি ইরান বোমা বানানোর উদ্দেশ্যে কিছু করছে, তাহলে আমরা তাদের উপর হামলা চালাবো। এদিকে যুদ্ধ বন্ধে পর্দার অন্তরালে নিবিড় আলোচনার পাশাপাশি ইরানের ওপর চাপ সৃষ্টি অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। এর অংশ হিসেবে বুধবার ওমান সাগরে ইরানের একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন, চুক্তি না করলে ইরান নামক কোনো দেশ আর রাখা হবে না। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে বলা হয়েছে, আমরা বন্দুকের ট্রিগারে আঙ্গুল রেখে প্রস্তুত আছে। যদি যুক্তরাষ্ট্র আত্মসমর্পণ না করে এবং প্রয়োজনীয় ছাড় না দেয়, তবে ইরানও এমন জবাব দেবে যা যুক্তরাষ্ট্র কল্পনাও করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম বা স্কট মিশন বন্ধ করেছে সৌদি আরবের চাপের কারণে। সৌদি আরব তাদের আকাশ সীমা ব্যবহারে অস্বীকৃতি জানানোর পর ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ পাহারা দেওয়ার নৌ অভিযান স্থগিত করেছেন। এনবিসি নিউজের প্রতিবেদন অনুযায়ী সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, প্রজেক্ট ফ্রিডমে অংশ নেওয়া আমেরিকান বিমানগুলোকে তারা তাদের আকাশ সীমা থেকে উড্ডয়ন বা তার উপর দিয়ে উঠতে দেবে না। আমেরিকান কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম ঘোষণায় সৌদি ও অন্যান্য উপসাগরীয় দেশগুলো বিস্মিত হয়। এতে আরো বলা হয়, প্রেসিডেন্ট ট্রাম্প পরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললেও কোনো সমাধানে পৌঁছতে পারেননি। এই অভিযানটি সৌদি নেতাদের অপ্রস্তুত করেছিল কিনা এনবিসির এমন প্রশ্নের জবাবে দেশটির একটি সূত্র জানায়, এই ধারণার সমস্যা হলো ঘটনাগুলো খুব দ্রুত এবং বাস্তব সময়ে ঘটছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি চুক্তিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টাকে সৌদি আরব খুবই সমর্থন করে। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, আঞ্চলিক মিত্রদের আগেই জানানো হয়েছিল, যদিও এনবিসির উদ্ধৃত একজন মধ্যপ্রাচ্যের কূটনীতিক বলেছেন, ট্রাম্পের ঘোষণার আগে যুক্তরাষ্ট্র ওমানের সঙ্গে কোনো সমন্বয় করেনি।
ডোনাল্ড ট্রাম্প ঘোষিত প্রজেক্ট ফ্রিডম মূলত এমন এক সামুদ্রিক উদ্যোগ যার মাধ্যমে যুক্তরাষ্ট্র নৌবাহিনী হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনার চেষ্টা করবে বলে জানানো হয়েছে। ডোনাল্ড ট্রাম্প এই উদ্যোগকে মানবিক পদক্ষেপ হিসেবে ব্যাখ্যা করলেও বাস্তবে এটি একটি জটিল সামরিক রাজনৈতিক কৌশল যা সরাসরি হরমুজ প্রণালী কেন্দ্রিক চলমান উত্তেজনার সঙ্গে জড়িয়ে আছে। বিশ্বের মোট তেল ও গ্যাস পরিবহনের প্রায় 1/5 এই সংকীর্ণ জলপথ দিয়ে যাতায়াত করে। ফলে এখানে যে কোনো ধরনের সংঘাত বা অবরোধ বৈশ্বিক অর্থনীতির উপর তাৎক্ষণিক প্রভাব ফেলেছে। বর্তমান প্রেক্ষাপটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই প্রণালী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর ইরান কার্যত এই জলপথের নিয়ন্ত্রণ কঠোর করে এবং জাহাজ চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে। এর ফলে শত শত নয় হাজার হাজার জাহাজ সেখানে আটকে পড়ে এবং প্রায় 20,000 নাবিক দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তার মধ্যে অবস্থান করতে বাধ্য হয়। এই পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসন প্রজেক্ট ফ্রিডম ঘোষণা করে, যার উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে এই আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা এবং বৈশ্বিক বাণিজ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা। তবে বাস্তবে এই পরিকল্পনা কতটা কার্যকর হবে তা নিয়ে বিশাল প্রশ্ন রয়েছে, কারণ এটি শুধু একটি নৌ অভিযান নয়, বরং এটি একটি সম্ভাব্য সামরিক সংঘর্ষের ঝুঁকিপূর্ণ ক্ষেত্র। ইরান ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছে যে তাদের অনুমতি ছাড়া কোনো বিদেশি শক্তি এই প্রণালীতে সামরিক উপস্থিতি বাড়ালে তা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। ফলে যুক্তরাষ্ট্র যদি সত্যি যুদ্ধজাহাজ মোতায়েন করে জাহাজগুলোকে গাইড করতে চায়, তাহলে তা সরাসরি ইরানের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ার ঝুঁকি তৈরি করবে। প্রজেক্ট ফ্রিডমের কাঠামো বিশ্লেষণ করলে দেখা যায় এটি একটি বৃহৎ সামরিক লজিস্টিক অপারেশন হতে পারে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম জানিয়েছে এই উদ্যোগে ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ, শতাধিক যুদ্ধবিমান, ড্রোন এবং প্রায় 15,000 সেনা সদস্য অংশ নিতে পারে। এর সঙ্গে যুক্ত হবে তথ্য আদান প্রদান ও সমন্বয়ের জন্য তথাকথিত মেরিটাইম ফ্রিডম কনস্ট্রাক্ট। অর্থাৎ এটি শুধুমাত্র জাহাজকে পথ দেখানোর বিষয় নয়, বরং পুরো অঞ্চল জুড়ে একটি সামরিক উপস্থিতি নিশ্চিত করার পরিকল্পনা। কিন্তু এখানেই সবচেয়ে বড় সমস্যা হলো বাস্তবতা বনাম পরিকল্পনার ফাঁক। বিশ্লেষকদের মতে প্রতিদিন যেখানে শতাধিক জাহাজ এই প্রণালী দিয়ে যাতায়াত করত, সেখানে হাতে গোনা কয়েকটি যুদ্ধজাহাজ দিয়ে সব জাহাজকে নিরাপত্তা দেয়া প্রায় অসম্ভব। একটি যুদ্ধজাহাজ একসঙ্গে সীমিত সংখ্যক জাহাজকে এসকর্ট করতে পারে। ফলে হাজার হাজার জাহাজকে নিরাপদে বের করে আনতে গেলে সময়, সম্পদ এবং নিরাপত্তা 3 ক্ষেত্রেই বড় ধরনের চাপ তৈরি হবে। এর পাশাপাশি রয়েছে মাইন বা সমুদ্র বোমার ঝুঁকি। ইরান অতীতে এই ধরনের কৌশল ব্যবহার করেছে এবং বর্তমানে প্রণালীতে মাইন থাকার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মাইন অপসারণ একটি অত্যন্ত সময় সাপেক্ষ এবং ঝুঁকিপূর্ণ কাজ, যা সপ্তাহ নয় মাসও লেগে যেতে পারে। এই অবস্থায় জাহাজগুলোকে নিরাপদে পথ দেখানো কার্যত আরো কঠিন হয়ে দাঁড়াবে। আরেকটি বড় ঝুঁকি হলো ইরানের নৌ ক্ষমতা, বিশেষ করে তাদের দ্রুতগামী ছোট আক্রমণ নৌকা এবং ড্রোন প্রযুক্তি, যা বড় যুদ্ধজাহাজের জন্য হুমকি হয়ে উঠতে পারে। এমন পরিস্থিতিতে যদি কোনো সংঘর্ষ শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র শুধু স্কট নয়, প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক পদক্ষেপ নিতে বাধ্য হবে। এতে সংঘাত দ্রুত বিস্তৃত হওয়ার শঙ্কা রয়েছে। এই পুরো পরিস্থিতিতে বীমা কোম্পানিগুলোর ভূমিকাও গুরুত্বপূর্ণ। কোনো অঞ্চলকে নিরাপদ ঘোষণা করলেই যে জাহাজ মালিকরা সেখানে জাহাজ পাঠাবে তা নয়। যদি বীমা কোম্পানিগুলো ঝুঁকি বেশি মনে করে, তাহলে তারা কভারেজ দিতে অস্বীকৃতি জানাতে পারে বা প্রিমিয়াম এত বেশি বাড়াতে পারে যে ব্যবসা করা অলাভজনক হয়ে পড়ে। ফলে নিরাপদ করিডোর তৈরি হলেও বাস্তবে জাহাজ চলাচল স্বাভাবিক নাও হতে পারে। ইরানের দৃষ্টিকোণ থেকেও বিষয়টি গুরুত্বপূর্ণ। তারা দাবি করছে এই প্রণালীটি তাদের নিয়ন্ত্রণাধীন এবং এখানে চলাচল করতে হলে তাদের নির্ধারিত নিয়ম মানতে হবে, এমনকি টোলও দিতে হবে। যুক্তরাষ্ট্রের এই উদ্যোগকে তারা তাদের সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপ হিসেবে দেখছে। ফলে প্রজেক্ট ফ্রিডম শুধু একটি মানবিক উদ্যোগ নয়, এটি ক্ষমতা লড়াইয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে। এই পরিস্থিতির একটি ঐতিহাসিক প্রেক্ষাপটও রয়েছে। 1980-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় ট্যাঙ্কার ওয়ার নামে পরিচিত এক সংঘাতে উভয় পক্ষ একে অপরের তেলবাহী জাহাজে হামলা চালায়। সেই সময় যুক্তরাষ্ট্র অপারেশন আর্নেস্ট ওয়েল চালু করে কুয়েতি ট্যাঙ্কারগুলোকে নিরাপত্তা দেয়। কিন্তু সেই অভিযানের মধ্যেই একটি মার্কিন যুদ্ধজাহাজ মাইনে ক্ষতিগ্রস্ত হয় এবং পরে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযান চালায়। অর্থাৎ ইতিহাস বলছে এই ধরনের স্কট মিশন খুব দ্রুত পূর্ণাঙ্গ সংঘর্ষে রূপ নিতে পারে।
বর্তমান পরিস্থিতিতে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো কূটনীতি। যদিও উভয় পক্ষই আলোচনার কথা বলছে এবং মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রস্তাব আদান প্রদান করছে, তবুও এখনো কোনো স্থায়ী সমাধান হয়নি। ইরান যুদ্ধের স্থায়ী অবসান চায়, অন্যদিকে যুক্তরাষ্ট্র প্রথমে প্রণালী খুলে দেওয়ার শর্ত দিচ্ছে। এই অবস্থায় সামরিক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশ্ব অর্থনীতির উপর এর প্রভাবও গভীর। তেলের দাম ইতিমধ্যে বেড়ে গেছে, যা জ্বালানি নির্ভর দেশগুলোর জন্য বড় চাপ তৈরি করছে। সরবরাহ ব্যাহত হলে শিল্প উৎপাদন, পরিবহন, এমনকি খাদ্যদ্রব্যের দামও বেড়ে যেতে পারে। ফলে প্রজেক্ট ফ্রিডম সফল না হলে বা সংঘাত বাড়লে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা লাগবে। সবকিছু বিবেচনায় বলা যায় প্রজেক্ট ফ্রিডম একটি উচ্চাভিলাষী কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ উদ্যোগ। এটি সফল হলে আটকে পড়া জাহাজ ও নাবিকদের জন্য স্বস্তি আসতে পারে এবং বৈশ্বিক বাণিজ্য কিছুটা স্থিতিশীল হতে পারে। কিন্তু ব্যর্থ হলে বা সংঘর্ষে রূপ নিলে এটি একটি বড় আঞ্চলিক যুদ্ধের সূচনা করতে পারে। ফলে এই উদ্যোগের ভবিষ্যৎ নির্ভর করছে শুধু সামরিক সক্ষমতার উপর নয়, বরং কূটনৈতিক দক্ষতা, আন্তর্জাতিক সহযোগিতা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক সমঝোতার উপর। ভারতের নির্বাচনের ইতিহাসে অন্যতম কারচুপির ইতিহাস হয়ে থাকবে 2026-এর পশ্চিমবঙ্গের রাজ্যসভা নির্বাচন। এমনটাই দাবি করেছেন 1.5 দশক পশ্চিমবঙ্গ শাসন করা দল তৃণমূল কংগ্রেস। ভারতের নির্বাচন কমিশন নিয়ে দীর্ঘদিনের যে সুনাম ছিল, সেটা বিজেপির টানা 3 বারের শাসনে অনেকটা দুর্বল হয়ে পড়লেও এবারের পশ্চিমবঙ্গ নির্বাচনে প্রশাসন এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতার কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে বিজেপি। রাষ্ট্রের আর স্বাধীন কোনো প্রতিষ্ঠান ভারতে অবশিষ্ট নেই বলে দাবি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করেন পশ্চিমবঙ্গের এবারের নির্বাচন ছিল অনেকটা বাংলাদেশ শেখ হাসিনার শাসনামলের নির্বাচনের মতো। নির্বাচনের আগেই রাষ্ট্রের সকল শক্তি ব্যবহার করে ক্ষমতাসীন বিজেপি প্রায় 71 লক্ষ ভোট বাতিল করে, যার অধিকাংশই ছিল মুসলিম ভোটার। পুরো ভারত জুড়ে মুসলিম ঠেকাও এজেন্ডাই যেন বিজেপির একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ইতিমধ্যেই মুসলিম জনগোষ্ঠীকে ভারতের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করা হয়েছে। বাংলাদেশের সীমান্ত অঞ্চল আসামেও বাংলাদেশি খেদাও নাম করে আসামের বাংলাভাষী মুসলমানদের নাগরিকত্ব ও ভোটাধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। বিপুল পরিমাণে মাদ্রাসা ও ইসলামী শিক্ষালয়, যেগুলো মূলত ইবতেদায়ী অর্থে পরিচালিত হতো, সেগুলোকে বিভিন্ন অজুহাতে বন্ধ করে দেয়া হয়েছে। ডিটেনশন ক্যাম্পে হাজার হাজার বাংলাভাষী মুসলমানকে অমানবিকভাবে আটকে রেখে নির্যাতন চালানো হচ্ছে। মুসলমান ব্যবসায়ীদের দোকানপাট লুট করা হয়েছে। ইতিমধ্যে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনেক মুসলিম নাগরিককে পুশকিন করেছে ভারত। পুরো ভারত জুড়ে মুসলিম নিগ্রহের বিশাল আয়োজনের মধ্যেই কলকাতা তথা পশ্চিমবঙ্গ কিছুটা এসব সাম্প্রদায়িকতা মুক্ত হিসেবে ভারতের ইজ্জত কিছুটা রক্ষা করেছিল। কিন্তু এবারের নির্বাচনে বিজেপির ভূমিধস বিজয়ের পর পুরো পশ্চিমবঙ্গ জুড়ে যেন দাঙ্গা ছড়িয়ে পড়ে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে হাজার হাজার বিজেপির সমর্থকরা হাতে লাঠি ও অস্ত্রসহ হামলে পড়ে মসজিদ, মাদ্রাসা, দোকানপাট, এমনকি আবাসস্থলে। বিদেশি বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই দৃশ্য যেন 1947 সালের হিন্দু মুসলিম দাঙ্গার মতো পরিবেশ তৈরি করেছে। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে সহিংসতার ঘটনা ছড়িয়ে পড়েছে, যা নতুন করে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। সোমবার ফলাফল ঘোষণার লাইভ কভারেজ শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন জেলায় সংঘর্ষ, হামলা এবং ভাঙচুরের খবর আসতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই ক্ষমতাসীন বিজেপির সমর্থকদের বিরুদ্ধে এই সহিংসতায় জড়িত থাকার অভিযোগ উঠেছে, যদিও দলের শীর্ষ নেতৃত্ব শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছিল। মঙ্গলবার কলকাতার বেলেঘাটা এলাকায় এক তৃণমূল কংগ্রেস কর্মীর মৃতদেহ উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার জানায় সোমবার ভোট গণনার ফলাফল প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই তাকে খুন করা হয়। নিহত ব্যক্তি বিশ্বজিৎ পট্টনায়ক, যিনি স্থানীয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। সোমবার রাতেই তার বাড়ির পাশে গুরুতর আহত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখা যায়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে নিকটবর্তী একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।
এদিকে তৃণমূল কংগ্রেস দাবি করেছে বীরভূম জেলার নানুর এলাকায় তাদের এক কর্মীকে বিজেপি সমর্থকরা কুপিয়ে হত্যা করেছে। পাশাপাশি কলকাতার টালিগঞ্জ ও কসবা এলাকায় তৃণমূলের একাধিক পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু কলকাতায় নয়, রাজ্যের অন্যান্য অংশেও সহিংসতার খবর মিলেছে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর, উত্তর 24 পরগনার কামারহাটি, হাওড়া এবং মুর্শিদাবাদে সংঘর্ষ, হামলা ও আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। এসব এলাকায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাকে কেন্দ্র করে সাধারণ মানুষও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে লাঠি ও বাঁশের ডান্ডা নিয়ে সশস্ত্র দলবদ্ধ লোকজন তৃণমূল সমর্থকদের তাড়া করছে বলে অভিযোগ করা হয়েছে। এই ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে পরিস্থিতির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে। এই প্রেক্ষাপটে তৃণমূল কংগ্রেস তাদের এক্স হ্যান্ডেলে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলছে, এটাই সেই পরিবর্তন যা বিজেপি বাংলার মাটিতে এনেছে। দুঃস্বপ্ন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দলটি এই ঘটনাগুলোকে মধ্যযুগীয় বর্বরতা বলে আখ্যা দিয়েছে। সামগ্রিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে উঠছে। রাজনৈতিক সহিংসতা রোধে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। অত্যন্ত অশোভনীয়ভাবে বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা যেন মামুলি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ভারতের জন্য। মুসলমান মানেই বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী, এমন একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। বিজেপি থেকে নির্বাচিত আগামীর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচনের আগে এবং পরেও মুসলিম বিরোধী বক্তৃতা দিয়েই যাচ্ছেন। আসলে পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহ অনেকটা মুসলিম নিধনের মতো পরিবেশ তৈরি করা হচ্ছে। রাস্তাঘাট, পার্ক, মার্কেট সব জায়গা থেকে মুসলিম নাম থাকলেই সেটা উচ্ছেদ করে হিন্দু ব্যক্তিদের নামে নামকরণ করা হচ্ছে। এমনকি ঐতিহাসিক অনেক বীরদের নামও সরিয়ে ফেলা হচ্ছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ 3 টার্ম ধরে মুখ্যমন্ত্রী হিসেবে তুমুল জনপ্রিয় নেত্রী মমতা ব্যানার্জির বাসভবনে আগুন দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। In my belly, they kicked me in my backside and they abused, physically manhandled, assaulted. পশ্চিমবাংলা এখন রাম রাজ্যের অংশ হয়েছে বলে খোদ ভারতের প্রধানমন্ত্রী মোদী দাবি করেছেন। বাংলাদেশ ঘৃণা যেভাবে লালন করা হচ্ছে, রাষ্ট্রীয়ভাবে অনেক বিশ্লেষক আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গের মুসলিম জনগোষ্ঠীর বড় অংশকে হয়তো নাগরিকত্বহীন করা এবং বাংলাদেশে পুষিন করার চক্রান্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। মজার ব্যাপার হলো, পশ্চিমবাংলার অর্থনীতি কিংবা জীবনযাপন বাংলাদেশের চেয়ে অনেক পিছিয়ে। অর্থনৈতিকভাবেও যদি দেখা হয়, পশ্চিমবাংলার মাথাপিছু আয় বাংলাদেশের চেয়ে অনেক কম। এরকম একটা অবস্থায় বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে বসবাস করতে চাওয়ার ভারতীয় দাবি খুবই হাস্যকর। ভারত বাংলাদেশে প্রায় $14 বিলিয়ন পণ্য বিক্রি করে, আর বাংলাদেশ থেকে কিনে মাত্র $2 বিলিয়ন। এই পণ্যের একটা বড় অংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশে ঢুকে। বাংলাদেশের মানুষের উপর অর্থনৈতিকভাবে নির্ভর করে কলকাতা ট্যুরিজম, জামা কাপড় এবং চিকিৎসা ইন্ডাস্ট্রি। খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, ভারত বাংলাদেশে এমন কিছুই বিক্রি করে না যেটা বাংলাদেশে অন্যখান থেকে আমদানি করতে পারবে না। অর্থাৎ পণ্যের বাজারে বাংলাদেশের উপর ভারতের বিশেষ কোনো মনোপলি নেই। এই কারণেই ভারত নানা সিস্টেম করে তাদের তাবেদার শেখ হাসিনাকে বসিয়ে রেখে জোর করে পণ্য এবং সার্ভিস বিক্রি করেছিল। দুনিয়াতে সব দেশে যে কেনে তার হাতে থাকে সব ক্ষমতা, যে বিক্রি করে তার দায়িত্ব হচ্ছে ক্রেতাকে সন্তুষ্ট রাখা। শুভেন্দু অধিকারী একজন ভারতীয় হিসেবে ব্যাপারটা অবশ্যই জানেন। এই কারণে ট্রাম্প ভারতকে শিট হোল কান্ট্রি বলে, শুধুমাত্র আমেরিকার ইন্ডিয়া থেকে একচেটিয়া পণ্য এবং সার্ভিস কেনার বাহাদুরি থেকে। একটি অসভ্য, প্রতারণাপূর্ণ রাজনৈতিক সমাজ এবং অসংবেদনশীল সংস্কৃতিতে বড় হওয়া শুভেন্দু অধিকারীরা এত কিছু দেখেও এই সাধারণ বাণিজ্য রীতি রপ্ত করতে পারেনি। প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ এবং ভারত একে অপরের উপর নির্ভর করবে অবশ্যই, কিন্তু টাকার অঙ্কে বাংলাদেশের উপর ভারতের নির্ভরতা বেশি। ভারত বাংলাদেশ থেকে যত টাকা রোজগার করে, বাংলাদেশ ভারত থেকে তার একাংশ রোজগার করতে পারে না। বিজেপির এই উত্থান ভারতীয় মুসলমানদের জীবনে আর একটা শোকের অধ্যায় হিসেবে রচিত হতে যাচ্ছে। সেই সাথে বাংলাদেশ জুড়ে হিন্দু আধিপত্যবাদীদের বিজেপির জয় জয়কারে উল্লাসিত হওয়া বাংলাদেশের মুসলমানদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ তৈরি হয়েছে।
ভারত জুড়ে উগ্র হিন্দুত্ববাদীদের আস্ফালন এবং উত্থানে জাতীয় সার্বভৌমত্ব ও আগামীর রাজনীতি নিয়ে ভাবার সময় এসে গেছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।